গুড মর্নিং। আজ 6 ডিসেম্বর 2025। আমরা দুদিন হলো বেনারসে এসেছি। ভোর হয়েছে, কিন্তু শহরটা এখনো পুরোপুরি জাগেনি। রাস্তার বাতাসের মধ্যে রাতের শেষটুকু এখনো লেগে আছে। আমি আর বোন একটা সরু রাস্তা ধরে হাঁটছি। যেহেতু ইভান এখনো ঘুমোচ্ছে, সে কারণে প্রিয়া আমাদের সাথে আসতে পারেনি। আমরা যাচ্ছি আশিঘাটের উদ্দেশ্যে, কিন্তু তার আগে এক কাপ চা, কারণ দিনের শুরুটা চা ছাড়া অসম্পূর্ণ। চক কাশী কতটা প্রাচীন তার কোনো অথেন্টিক ডকুমেন্টস না থাকলেও আমেরিকান অথর মার্ক টুইনের মত অনুযায়ী কাশী ইজ ওল্ডার দ্যান হিস্ট্রি। কাশী ইতিহাসের চেয়েও প্রাচীন। আর আমরা যখনই কাশীর ইতিহাস জানার চেষ্টা করি, তখনই আমাদেরকে ঠেলে দেওয়া হয় বৈদিক সাহিত্যের দিকে। কাশী শব্দ সবার প্রথম ব্যবহার করা হয় অথর্ববেদে। এছাড়াও বিভিন্ন পুরাণ, যেমন শিব পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণে কাশী শব্দের ব্যবহার আছে। আমাদের রামায়ণ মহাভারতেও কাশীর উল্লেখ আছে। রামায়ণে দশরথের পত্নী সুমিত্রা দেবী এই কাশীনগরেরই রাজকুমারী ছিলেন। কাশী শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। যেহেতু এই শহর প্রথম থেকেই জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল, তাই জ্ঞানের দ্বারা প্রকাশিত এই শহরকে বিদ্বজনরা নাম দিয়েছিল কাশী। কাশী তার ঘাটের জন্য বিশ্ব প্রসিদ্ধ। এখানে 84টা ঘাট থাকায় কাশীকে অনেকে ঘাটনগরী বা ঘাটের শহরও বলে থাকে। কিন্তু এই ঘাটগুলো শুধুমাত্র পাথরের তৈরি সিঁড়ি না। সময়ের সাথে সাথে গড়ে ওঠা এই ঘাটগুলো প্রত্যেকে নিজের নিজের ইতিহাস নিয়ে আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই ইতিহাস কোথাও রাজরাজাদের উত্থান পতনের, কোথাও সাধু সন্ন্যাসীদের সাধনার, আবার কোথাও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনের ইতিহাস। আজ ভোরবেলায় আমি দাঁড়িয়ে আছি কাশীর দক্ষিণ প্রান্তে আশিঘাটে। এই ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব কেদার ঘাটের দিকে, আর জানব কাশীর ঘাটগুলোর সেই ইতিহাস যা শুধু বইয়ের পাতায় নয়, কাশীর গঙ্গার ধারে আজও বেঁচে আছে। আশিঘাট কাশীর প্রাচীনতম ঘাটগুলোর মধ্যে একটি। অনেকের মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার পর মায়ের হাতের তলোয়ার বা অসি এই নদীতে পড়েছিল বলে এই নদীটির নাম অসি নদী হয়। আর এই নদীর পাড়ে এই ঘাটটি অবস্থিত হওয়ায় এই ঘাটটির নাম অসিঘাট হয়। হিন্দু ধর্মে এই ঘাটের স্থানকে খুব পবিত্র মানা হয়েছে। এখানে প্রতিদিন ভোরবেলা সুভায় বেনারস নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে ধর্মীয় গঙ্গা আরতির সাথে সাথে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন হয়ে থাকে। আপনারা যদি এখানে আসেন, তাহলে এই অনুষ্ঠানটিতে অবশ্যই যোগ দেবেন। গঙ্গামহল ঘাটটি আশিঘাটের পাশেই অবস্থিত। বিংশ শতাব্দীর প্রথম দিকে কাশীর একজন প্রাক্তন রাজার প্রাসাদের নাম অনুসারে এই ঘাটটির নাম রাখা হয়েছে। এই ঘাটটি মূলত লালামিশির ঘাট নামে পরিচিত ছিল এবং পাঞ্জাবের রাজা রঞ্জিতের পারিবারিক পুরোহিত কর্তৃক নির্মিত প্রাসাদের নাম অনুসারে এই নামকরণ করা হয়েছিল। 1879 সালে এটি মহারাজা রিভানের কাছে বিক্রি করা হয় এবং প্রাসাদ এবং ঘাট উভয়েরই নামকরণ করা হয় রিভা। পরবর্তী প্রাসাদটি এখন বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস। আশিঘাট ছেড়ে একটু এগোলেই পড়ে তুলসীঘাট। এই ঘাট জড়িয়ে আছে ভক্তি আর সাহিত্য ইতিহাসের সঙ্গে। মহান কবি গোস্বামী তুলসীদাস এই ঘাটে বসেই রামচরিত মানস রচনা করেছিলেন বলে মনে করা হয়। তাই প্রতিদিন সন্ধ্যাবেলায় এই ঘাটের রামপাঠ অনুষ্ঠিত হয়। তুলসীঘাটের পাশেই অবস্থিত মাতা আনন্দময়ী ঘাট। এই ঘাটটির আগে নাম ছিল ইমিলিয়া ঘাট। 1944 সালে আনন্দময়ী নামের এক মহিলা সাধু ব্রিটিশদের কাছ থেকে এই ঘাটটি কিনে নিয়েছিলেন এবং এই ঘাটে মহিলাদের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন। আনন্দময়ী সকল ধরনের শারীরিক ও মানসিক রোগ নিরাময়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহচরী ছিলেন বলেও জানা যায়। নিষাদরাজ ঘাটটির ইতিহাস সরাসরি রামায়ণের সঙ্গে যুক্ত। এই ঘাটটি কাশীর সেই ঘাটগুলোর মধ্যে একটি যাদের নাম রাজা বা মন্দির থেকে না, নাম এসছে সাধারণ মানুষের থেকে। নিষাদরাজ তিনি ছিলেন একজন নৌকার মাঝি, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে তার মানবিকতার জন্যে। বলা হয় রাম বনবাসে যাওয়ার আগে গঙ্গা পার করেছিলেন নিষাদরাজের নৌকাতে বসেই। এই ঘাটটি সেই স্মৃতির নীরব সাক্ষী। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নির্মিত প্রভুঘাটের নামকরণ করা হয়েছে মহারাজা প্রভু নারায়ণ সিংয়ের নামে, যিনি 1889 সাল থেকে 1931 সাল পর্যন্ত বেনারস শাসন করেছিলেন।
প্রচুর মাঝির পরিবারকে এখানে বাস করতে দেখা যায়, কারণ কাপড় ধোয়ার জন্য এটি একটি জনপ্রিয় জায়গা। এরপর আমরা এগোই চেতসিং ঘাটের দিকে। ঘাটটিকে বাইরে থেকে দেখলে খুব শান্ত মনে হলেও এই ঘাটটি কাশীর ইতিহাসের এক অস্থির সময়ের সাক্ষী। বেনারসের রাজা বলবন্ত সিং এর অবৈধ পুত্র চেতসিং এর নামে একটি রাজপ্রাসাদ আছে এখানে। চেতসিং অবধের রাজাকে ঘুষ দিয়ে বলবন্ত সিং এর উপর উত্তরাধিকার নিশ্চিত করতে সক্ষম হন। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন কাশীর উপর চাপ বাড়াতে শুরু করে, তখন গভর্নর হেস্টিংসকে চেতসিং কর দিতে অস্বীকার করায় 1781 সালে ব্রিটিশ সেনারা কাশীতে ঢুকে পড়ে। এরপর ভয়াবহ যুদ্ধ হয়। প্রাসাদের বাইরে যখন যুদ্ধ চলছিল, তখন চেতসিং নিজের মাথার পাগড়িকে দড়ি হিসাবে ব্যবহার করে জানলা দিয়ে নেমে এই ঘাট থেকে নৌকা ধরে গঙ্গা পার হয়ে পালিয়ে গেছিলেন। এই পথ ধরে চলতে চলতেই আমাদের চোখে পড়বে কিছু ছোট ছোট ঘাট, কিছু রাজাদের দ্বারা নির্মিত, কিছু ধনী বণিকদের দ্বারা। এগুলো খুব বিখ্যাত না হলেও কাশীর ইতিহাসে এদের গুরুত্ব কম নয়, কারণ এই ঘাটগুলোই কাশীকে একটি শহর নয়, একটি জীবন্ত ইতিহাসে পরিণত করেছে। চেতসিং ঘাটের পরেই আমাদের সামনে আসে হনুমান ঘাট। ঘাটের উপর একটি হনুমান মন্দির থাকায় ঘাটটির নাম হয়েছে হনুমান ঘাট। এটি মূলত রাম ভক্তদের কাছে খুবই পরিচিত একটি ঘাট। এখানে গঙ্গা স্নানের পর হনুমানজির মন্দিরে প্রণাম করাটা একটা প্রচলিত রীতি। এটি কাশীর দ্বিতীয় শ্মশান ঘাট, যেটিকে কেউ কেউ আদি মণিকর্ণিকা বা আসল মণিকর্ণিকাও বলে থাকে। রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাটটির নামকরণ করা হয়েছে। হরিশ্চন্দ্র ছিলেন প্রাচীন ভারতের এক বিখ্যাত ন্যায়পরায়ণ রাজা। তার রাজ্য ছিল অযোধ্যা। সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। একদিন ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠার পরীক্ষা করার জন্য তার কাছে এসে বিপুল পরিমাণ দান দাবি করেন। রাজা প্রতিজ্ঞা করেন যে করেই হোক তিনি দান পূরণ করবেন, কিন্তু তখন তার কাছে পর্যাপ্ত ধন ছিল না। তাই তিনি নিজের রাজ্য, ধন সম্পদ সবকিছু দান করে দিলেন। তবু দানের পরিমাণ পূর্ণ হলো না। বাধ্য হয়ে হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবা ও পুত্র রোহিতেশ্বরকে বিক্রি করে দিলেন এবং নিজেকে এক চণ্ডালের কাছে বিক্রি করেন। তিনি কাশীতে শ্মশানে পাহারাদার হিসাবে কাজ করতে লাগলেন। সেই কাজ ছিল অত্যন্ত কষ্টকর ও অপমানজনক, তবুও তিনি সত্যের পথ ছাড়লেন না। দুর্ভাগ্য আরো বাড়ল। তার পুত্র রোহিতেশ্বর মারা গেলেন। শোকাহত স্ত্রী শৈবা মৃত পুত্রকে শ্মশানে দাহ করতে এলেন। শ্মশানের নিয়ম অনুযায়ী হরিশ্চন্দ্রকে শ্মশানের কর আদায় করতে হয়। স্ত্রীকে চিনতে পেরেও তিনি নিয়ম ভাঙলেন না। সত্য ও কর্তব্যের কাছে নিজের হৃদয় যন্ত্রণা পর্যন্ত উৎসর্গ করলেন। এই অসীম ত্যাগ ও সত্যনিষ্ঠায় ঋষি বিশ্বামিত্র সন্তুষ্ট হলেন। মহাদেবের আবির্ভাব হয়। হরিশ্চন্দ্রের সব দুঃখের অবসান ঘটান তিনি। তার রাজ্য, পরিবার সব ফিরিয়ে দিলেন এবং তাকে চিরকাল সত্যের প্রতীক হিসাবে সম্মান দিলেন। হরিশ্চন্দ্রের গল্প আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই সত্য ও ন্যায়ের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। সত্যের জন্য ত্যাগ করলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত। 1987 সালে এখানে একটি ইলেকট্রিক চুল্লি খোলা হলেও বেশিরভাগ শ্মশানবাসী এখনো কাঠের চিতাই ব্যবহার করে। সবশেষে আমরা এসে পৌঁছাই কেদারঘাটে। কাশীর গঙ্গার তীরে অবস্থিত কেদারঘাট কাশীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঘাটগুলোর মধ্যে একটি। এটি রাজা হরিশ্চন্দ্র ঘাটের খুব কাছেই অবস্থিত। কেদারঘাট মূলত পরিচিত শ্রী কেদারেশ্বর মহাদেব মন্দিরের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা উত্তরাখণ্ডে কেদারনাথ ধামে যেতে অক্ষম, তারা কাশীর কেদারঘাটে এসে কেদারেশ্বর মহাদেব দর্শন করলে সমান পুণ্য লাভ করেন। এই কারণে কেদারঘাটকে অনেক সময় কেউ কেউ দক্ষিণ কাশীর কেদারনাথও বলে থাকে। এই মন্দিরের শিবলিঙ্গটি দুটি খণ্ডে বিভক্ত। মান্যতা আছে যার একটি খণ্ডে শিব পার্বতী ও অপর খণ্ডটিতে লক্ষ্মীনারায়ণ বিরাজমান। ধর্মীয় দিক থেকে কেদারঘাটকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। শাস্ত্রমতে এই ঘাটে স্নান করলে পাপ ক্ষয় ও মোক্ষ লাভ হয়। ভোরবেলা কেদারঘাটে সবচেয়ে সক্রিয় থাকে। পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে মন্দিরে জল ও বেলপাতা অর্পণ করে। সেই সময় শোনা যায় ঘণ্টার ধ্বনির শব্দ ও মন্ত্রোচ্চারণ। আশিঘাট থেকে কেদারঘাট এই পথটা হাঁটতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই অল্প পথেই কাশীর অনেকটা রূপ ধরা পড়ে। এই ঘাটগুলো শুধু গঙ্গার নামার জন্য নয়, এগুলো মানুষের জীবনের এক একটা কাহিনী। কেউ এখানে দিনে শুরু করে, আবার কেউ জীবনের শেষ যাত্রায় আসে। কাশীর এই ঘাটগুলো সাক্ষী বহু প্রজন্মের। কেউ থেকে গেছে, কেউ চলে গেছে। তাই নীরবে দাঁড়িয়ে থাকা ঘাটগুলোর এই সিঁড়িতে বসে মনে হয় নদীর মতন জীবনও এখানে থামে না, ধীরে ধীরে বয়ে চলে।
কাশীতে ঘাট আর মন্দির আলাদা করা যায় না। ঘাটে নামলে যেমন গঙ্গা, তেমনি গলি ধরে উঠলেই দেবালয়। এই কারণে কাশীর ইতিহাস শুধু নদীর ধারে সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে আছে অলিতে গলিতে, মন্দিরের চূড়ায় আর মানুষের বিশ্বাসে। এই যাত্রায় ঘাটের ইতিহাসের পাশাপাশি আমরা পৌঁছাবো কাশীর দুই গুরুত্বপূর্ণ মন্দির, মা বিশালক্ষী আর মা অন্নপূর্ণার কাছে। কাশীর সরু গলি ধরে হাঁটলে আপনি শুনতে পাবেন ঘণ্টার শব্দ, নাকে ভেসে আসবে ধূপের গন্ধ। এখানে জীবন আর মৃত্যু পাশাপাশি হাঁটে। কাশীতে মুক্তির কথা যতটা বলা হয়, ঠিক ততটাই বলা হয় অন্নের কথা। শাস্ত্র বলে অন্ন ব্রহ্ম, অর্থাৎ অন্নই হচ্ছে পরম ব্রহ্ম। আর এই দর্শনের জীবন্ত রূপ হচ্ছে মা অন্নপূর্ণা, যে দেবী ভিক্ষা দেন না, অন্ন দেন। হিন্দু ধর্মে দেবী অন্নপূর্ণা হলেন মা পার্বতীর এক রূপ। তিনি শুধু শক্তির দেবী নন, তিনি জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনের প্রতীক, আর তা হলো খাদ্য। এক প্রাচীন কাহিনী অনুসারে একদিন শিব বলেছিলেন, এই জগৎ হচ্ছে মায়া, অন্নও মায়া। এই কথায় দেবী পার্বতী দুঃখ পেলেন। তিনি অন্নের মাহাত্ম্য বোঝাতে নিজের সমস্ত অন্ন শক্তি প্রত্যাহার করলেন। ফলে সমস্ত কাশীতে নেমে এলো দুর্ভিক্ষ। অবশেষে ভগবান শিব ভিক্ষুক রূপে কাশীর পথে নামলেন। আর ঠিক তখনই দেবী পার্বতী আবির্ভাব হলেন মা অন্নপূর্ণা রূপে। এক হাতে খুন্তি, এক হাতে পাত্র। তিনি শিবকে অন্ন দিলেন। আর সেই মুহূর্তে মহাদেব বুঝল, অন্ন মায়া নয়, অন্নই হচ্ছে জীবন। বিশ্বাস করা হয় যতদিন কাশী থাকবে ততদিন এখানে কেউ অভুক্ত থাকবে না, কারণ মা অন্নপূর্ণা কোনোদিন কাশী ত্যাগ করেন না। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে এসে প্রার্থনা করে যাতে তাদের জীবনে কখনো অন্নের কষ্ট না হয়। যেখানে অন্ন আছে সেখানেই জীবন আছে। আর কাশীতে জীবনের সেই ভরসার নাম মা অন্নপূর্ণা। কাশীতে ভিক্ষা চাইতে হয় না, এখানে মা অন্ন দেন। আমাদের বাঁ পাশে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার 4 নম্বর গেট, আর এই রাস্তাটা ধরে আরেকটু এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব মা বিশালাক্ষী টেম্পল। সতী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলে শোকাহত শিব সেই মৃতদেহ কাঁধে তুলে নিয়ে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন নারায়ণ শিবকে শান্ত করার জন্য তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে। আর সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়ে সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠিত হয়। মা বিশালক্ষী মন্দিরটি সেই 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে সতীর ডান কান পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরে 2টি শিলামূর্তি পুজো করা হয়। মূল মূর্তির পাশে যে ছোট শিলামূর্তিটি রাখা আছে, মান্যতা আছে সেটি হলো স্বয়ম্ভু শিলামূর্তি। আর অপর মূর্তিটি শঙ্করাচার্য যখন এখানে এসেছিলেন তখন তিনি সেই মূর্তির প্রতিষ্ঠা করেন। পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর প্রিয়া যেহেতু হোটেলে রয়েছে সে কারণে ওর জন্যও নিয়ে যেতে হবে। আমরা সবার আগে যাচ্ছি এখানে সব থেকে পপুলার মালাইও টেস্ট করার জন্যে। মালাইও দেখতে খুব সাধারণ, কিন্তু এর বানানোর পদ্ধতি একেবারেই আলাদা। রাতভর খোলা আকাশের নিচে রাখা হয় দুধের মালাই। শীতের শিশির ধীরে ধীরে হালকা ফেনায় পরিণত হয়। একমাত্র ভোরবেলাতেই এটা সার্ভ করা হয়। আর মালাইও এখানে ওই সব দোকানেই মোটামুটি সকালবেলা আপনি পেয়ে যাবেন, ওই 50 টাকা করে নেয়। মালাইও টেস্ট করার পর আমরা এখান থেকে কোথাও একটা কচুরি ঠচুরি খেয়ে তারপরে হোটেলে ফিরে যাব। মালাইও খেয়ে আমরা সোজা চলে এসেছি এখানে কচুরি খেতে। কচুরি খেয়ে আমরা হোটেলে ফিরে যাব এবং তারপর ফ্রেশ হয়ে আবার বেরোবো। আমরা জল খাওয়ার খেয়ে হোটেলে ফিরে যাচ্ছি, এরপরে আমরা ফ্রেশ হয়ে আবার বেরোবো। কিন্তু যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে সে কারণে আমি আর এই ভিডিওটাকে বাড়াচ্ছি না। বাকি দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা আপনারা পরের ভিডিওটাতে দেখতে পাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।